শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়ন না হলে পার্বত্য এলাকা আবারও অশান্ত হতে পারে বলে সতর্ক করেছেন সন্তুলার মা। আর ঢাকায় জাতীয় নাগরিক উদ্যোগের নেতারা অভিযোগ করেছেন সরকারের সদিচ্ছার অভাবে 18 বছরেও বাস্তবায়ন হয়নি চুক্তির মৌলিক বিষয়গুলো। এদিকে দোষ স্বীকার করেও নিজামীকে সর্বোচ্চ সাজা না দেওয়ার আবেদন করেছেন তার আইনজীবীরা। অ্যাটর্নি জেনারেল বলেছেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় এ ধরনের আবেদন এই প্রথম। এসব নিয়েই বাংলাদেশ এখন আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সুলতানা রহমান। আমার সঙ্গে কথা বলতে স্টুডিওতে আছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব ডক্টর সাদাত হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেজবা কামাল। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। যে আমরা প্রথমেই একটু শান্তি চুক্তির বিষয়ে জানতে চাই। ডক্টর সাদাত, আপনি তখন সে সময় উপস্থিত ছিলেন, আপনি দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন, সচিব ছিলেন। 18 বছর কি লাগার কথা এই চুক্তি বাস্তবায়নের? আমি একটু ক্ল্যারিফাই, আমি উপস্থিত ছিলাম না, আমি হিল ট্র্যাক্টে ওই ইয়েতে যাইনি। আমি তখন ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর চেয়ারম্যান এবং আইআরডির সেক্রেটারি ছিলাম। আর খুব স্বাভাবিকভাবে সচিব হিসাবে এটা খুব গুরুত্বের সাথে এটা অবজার্ভ করেছি যে কি হতে যাচ্ছে। মানে পলিসি মেকিং লেভেলে আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল? আমি এই পার্টিকুলার বিষয় ছিল না, আমি সেক্রেটারি হিসাবে, আমি তো তখন আইআরডি সেক্রেটারি, এনবিআর বা রেভিনিউ কেমনে কালেকশন হবে এগুলি নিয়েই তখন হিমশিম খাচ্ছি। তবে আমরা যেহেতু সচিব ছিলাম, সচিব মানে তো আপনি জানেন যে সেক্রেটারি টু দি ন্যাশনাল গভর্নমেন্ট, আসলে কোনো অ্যান্ড দেন ইউ সে যে ইউ আর স্পেসিফিক্যালি সেক্রেটারি টু দিস ইয়ে, কিন্তু বেসিক ইয়েটা আপনার সব কিছুই আপনাকে খোঁজখবর রাখতে হয়। আর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আমি তো আপনাকে বোধহয় ঢুকার সময় না পরে বলেছি যে সেই দিন আরও অনেক বেশি শীত ছিল। আমার একটা খেয়াল আছে, খুব আরও শীতের মধ্যে ভোরে চলে গেছেন আমার মন্ত্রী ছিলেন সাদেক সাহেব, ওনাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। যাক, আমরা গুরুত্বের সাথে ইয়ে করেছি এবং সাংঘাতিকভাবে এটা প্রচার হয়েছে। সবাই আশাবাদী ছিল যে একটা কিছু হচ্ছে। যখন চুক্তি স্বাক্ষর হলো তখন দেশের মধ্যে একটা উচ্ছ্বাস আনন্দ এটা ইয়ে হলো, উচ্ছ্বাস আনন্দের সৃষ্টি হলো। কারণ আপনি জানেন এর আগে এখানে দীর্ঘদিন মানে অস্বস্তি, অশান্তি, তারপরে বিভিন্ন রকম সংঘাত, রক্তক্ষয় হয়েছে। এসব এলাকায় আমরা যেতে পারতাম না খুব একটা ভ্রমণে। আমি একটা ছোট্ট কথা বললে আপনারা বুঝবেন কীরকম। একবার আমি হিল ট্র্যাক্টে গিয়েছি একটা ট্যুরে। তো ট্যুরে যাওয়ার পরে দিনে পারমিশন তখন নানান রকমভাবে নিতে হতো, সেগুলি তো আমাদের অফিসাররা করেছে। তো আমি ধরেন রাফলি 11টার দিকে চিটং থেকে ওখানে গিয়েছি। তারপরে কাজটা সেরে যখন 4টা বেজেছে, লাঞ্চ টাঞ্চও হয়ে গেছে, একটু আমরা কথাবার্তা বলছি কিছু, তখন আমার অফিসাররা খালি বলে, স্যার কোনো অসুবিধা নাই, সব কিছু ঠিক আছে, গাড়ি রেডি আছে স্যার, আপনার ওইখানে সিকিউরিটিও আছে, গাড়ি রেডিও আছে। মানে তো আমি বললাম, তার মানে তোমরা বলছো যে আপনি এখন ভাগেন? মানে আসলে এই পরিবেশ ছিল। আমি বললাম, জিজ্ঞেস করছিলাম আমি যে রাত্রে এখানে কেউ থাকে না? বলে না স্যার, এখন আর রাত্রে কেউ থাকে না। তো আমার সাথে আমার খেয়াল আছে যে একটা হিল ট্র্যাক্টের, একটা হিলি এরিয়ার আমাদের কোনো অফিসারের, ওই ডিপার্টমেন্টের কোনো অফিসার একটা ছেলে আসছিল এবং খুব ভয়ে কাচুমাচু হয়ে সে ভিতরে বসিয়ে করছিল। তো ওরা ভয়ের কথা বলছিল যে সেখানে কিভাবে সংঘর্ষ হচ্ছে, তাদের কি ভয় সেগুলিও বলছিল। তো কাজেই এই শান্তি চুক্তিটা তো আমাদের জন্য ইয়ে হচ্ছে। এবং আমার সবসময় যখনই আগে গেছি মনে হতো যে বাংলাদেশের মধ্যে একটা অন্যতম সুন্দর এলাকা, সবচেয়ে সুন্দর বলা না হলে অন্যতম সুন্দর এলাকা তো বটেই, কে না এখানে যেতে চায়। আর এই এলাকাটাতেই আমরা যেতে পারি না ঠিক মতো, এটা কেমন কথা? শান্তি চুক্তি হওয়ার পরে কিন্তু আমি অনেকবার গিয়েছি, আমার ভালো লেগেছে যে একটা ফ্রি জায়গা, সুন্দর জায়গাতে আমরা গেছি, বাংলাদেশ বলে মনে হয় না। তো সেই চুক্তিটাতে যে আশার সৃষ্টি হয়েছিল, সেই আশাটা কিন্তু আজকে 18 বছর পরে দেখলে ওইভাবে পূরণ হয় নাই। এবং শান্তুলার মা এখন যেসব কথাবার্তা বলছেন তার মধ্যে আমি বেশ কিছু যুক্তি ইয়ে দেখছি। সে অনেকগুলি আজকে বিভিন্ন পেপারে কিন্তু আজকে শান্তুলার মার একটা প্রবন্ধ বেরিয়েছে, সেখানে সে এক এক করে উনি দেখিয়েছেন যে কি কি অসুবিধা তাদের হচ্ছে, কোথায় কোথায় বাস্তবায়ন হয় নাই।
তো উনারও একটা লেখা বেরিয়েছে, আবার আরো কিছু লোকজনও যারা আপনি নাগরিক গোষ্ঠী বলেন বা যারা বোদ্ধা, যারা লেখালেখি করেন, তাদের লেখাও অনেকে বেরিয়েছে। সব কিছুর একটা জিনিস ক্লিয়ার, এখানে কোনো ইয়ে নেই যে আস্থার সংকট সৃষ্টি হয়েছে। এটা মানে ওরা তো নিজেদেরকে জুমা বলে দেখলাম আজকে। হিলি এরিয়ার লোকদের কাছে মনে হচ্ছে আমাদেরকে, মনে হয় যেন সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদেরকে কোনো কিছু আশ্বাস দিয়ে সেই আশ্বাসটা পূরণ করেন নাই। তাহলে এটাকে তারা ভিন্ন আঙ্গিকে দেখছেন, ভিন্ন রূপে দেখছেন, এবং সেই ভাবে দেখলে হতাশ হওয়ার যথেষ্ট কারণ আছে। আমরা আরো আলাপ করতে পারবো তখন। জনাব মিসবাহ কামাল, এই যে আস্থার সংকটের কথা বলা হচ্ছে, এই আস্থার সংকটের কারণ কি কি দেখবেন? আপনি বলতে পারেন যে ভূমি ব্যবস্থাপনা একটা বড় কারণ, এর বাইরে কি আরো কিছু আছে নাকি এইটাই মূল কারণ? জি, আস্থার সংকট তো তৈরি হওয়ার মতো অনেক কারণ আছে। কারণ যে যে আপনার যে আস্থা নিয়ে, যে প্রতিশ্রুতি নিয়ে, যে প্রত্যাশা নিয়ে শান্তি চুক্তি স্বাক্ষর তারা করেছিলেন, সেগুলো তো আসলে আংশিক পূরণ হয়েছে, আর অনেকটাই পূরণ হয়নি। যেমন ধরেন, যদি শুরু করি যে আপনার শরণার্থী যারা ফিরে এসেছিলেন, 65,000 শরণার্থী ফিরে এসেছিলেন শান্তি চুক্তির সুবাদ ধরে, সেই 65,000 শরণার্থীর মধ্যে কজন এখন পর্যন্ত তাদের নিজের বাড়ি ঘরে ফিরে যেতে পেরেছেন, কজন তার নিজের জমি ফেরত পেয়েছেন, এটা কিন্তু আমাদেরকে হিসাব করে দেখতে হবে। খুব বেশি কিন্তু যেতে পারেননি, আপনি তো কাজ 18 বছর করেন, পরেও। হ্যাঁ, হ্যাঁ, তারপর যেমন যেতে ধরুন পারেনি কেন? ফিরে যেতে পারেননি কারণ তাদের জমি জমায় হয়তো অন্যরা দখল করে আছেন। আমরা সবাই জানি যে সেখানে জিয়াউর রহমান এবং এরশাদের সময়ে, সে সামরিক স্বৈরশাসকদের সময়ে, সেখানে কিন্তু 4 লক্ষ বাঙালিকে সমতল থেকে নিয়ে যে সেখানে বসতি স্থাপন করানো হয়েছে। তো এই যে 4 লক্ষ বাঙালি, তারা অনেকেই কিন্তু এখন তাদের জায়গাগুলো, যেগুলো পাহাড়িদের জায়গা, সেই জায়গাগুলো তাদেরকে বরাদ্দ দেওয়া হয়েছে বা তারা দখল করে আছেন। অনেক জায়গায় তাদের বাড়িঘরের উপরে হয়তো এখন সেনাবাহিনীর ক্যাম্প হয়েছে, পুলিশের ক্যাম্প, এপিবিএন এদের ক্যাম্প হয়েছে। সেগুলো কিছু কিছু রিপ্লেস করা হয়েছে, সব রিপ্লেস করা হয়নি। ফলে যেটা হয়েছে যে সেই জায়গাগুলো তারা তো এখন আর দখল পাচ্ছেন না। আর যেটা হচ্ছে যে আপনার যারা শরণার্থী হয়ে যাননি কিন্তু অভ্যন্তরীণ উদ্বাস্তু হিসাবে দেশের ভেতরে আশ্রয় নিয়েছিলেন, তাদের সংখ্যা কিন্তু অনেক অনেক। আমাদের সরকারি হিসাব অনুযায়ী এরকম পরিবারের সংখ্যা হচ্ছে 90,500। তো 90,500 পরিবার মানে আমাদের গড় আয়তন 5.5। তো তাতে আপনার পরিবারে যদি 5.5 হয়, তাহলে ধরুন প্রায় 5 লক্ষ মানুষ। তো এই 5 লক্ষ মানুষ অভ্যন্তরীণ উদ্বাস্তু হিসাবে এখনো পার্বত্য চট্টগ্রামের ভেতরে আছেন। তারা নিজের বাড়িতে যেতে পারছেন না, নিজের জমিতে যেতে আমাদের পারছেন না। আদিবাসী মানে মানুষের সংখ্যা কত? আমাদের দেশে আদিবাসী মানুষের সংখ্যা মনে করা হয় যে কমপক্ষে 30 লক্ষ। আমার নিজের হিসাবে এর সংখ্যা 40 থেকে 42 লক্ষ। তো তার মধ্যে পার্বত্য চট্টগ্রামে ধরুন অন্তত 10-12 লাখ আদিবাসী আছেন। আপনি বলছেন এদের মধ্যে থেকে 5 লাখ এখনো উদ্বাস্তু হিসেবে, মানে পরিবার অভ্যন্তরীণ উদ্বাস্তু হিসাবে, অথবা প্রত্যাগত শরণার্থী যারা তাদের নিজেদের জায়গা জমিতে ফিরে যেতে পারেননি, সেই অবস্থায় তারা আছেন। তো এই মানুষগুলো কিভাবে চলছেন, তার জীবন জীবিকার সংস্থান কিভাবে হচ্ছে, আর সর্বোপরি যে কথাটা আপনি বলছিলেন যে আস্থার সংকট তৈরি হচ্ছে। আস্থার সংকট কেন হবে? যদি সরকারের উপরে বিশ্বাস রেখে তারা যদি ফিরে আসেন দেশে, কারণ তারা তো শরণার্থী ক্যাম্পে খুব ভালো ছিলেন না, শরণার্থী ক্যাম্পে কখনো মানুষ ভালো থাকে না। তো সেখান থেকে যখন তারা ফিরে এলেন, ফিরে আসার পরে যদি নিজ গৃহে ফিরে যদি আবার তারা সেই পরবাসীই থাকেন, তাহলে আর বিদেশ আর দেশের মধ্যে পার্থক্য কোথায়? আর দেশের ভেতরেই যারা পরবাসী, তারা কি অবস্থায় আছেন? কাজে সব মিলিয়ে কিন্তু আমি দেখছি যে আপনার আস্থার কোনো কারণ নাই। আর আরেকটা কথা আমাকে বলতেই হবে, সেটা হচ্ছে যে আপনার একটা উদ্দেশ্য ছিল কিন্তু, যে পাহাড়ের যে সমস্যাটা, এটা হচ্ছে একটা রাজনৈতিক সমস্যা। কারণ এটা হচ্ছে জাতিগত অস্বীকৃতির কারণে সৃষ্ট একটা সমস্যা। কাজেই এর মধ্যে দিয়ে, চুক্তি প্রণয়ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে সকল জাতির মধ্যে আপনার সমানাধিকারটা প্রতিষ্ঠার পথ তৈরি হবে, এটা ভাবা হয়েছিল। সবাই সমান মর্যাদা পাবেন এবং নাগরিক হিসেবে সমান মর্যাদা পাবেন। এবং এটা প্রত্যাশা করা হয়েছিল যে এই যে আপনার আমাদের এই যে আপনার যে সাংবিধানিক অস্বীকৃতি, এগুলো দূর হবে। কিন্তু আমরা দেখছি যে না, এগুলো তো এখন পর্যন্ত হলো না। ফলে আপনার
মানে এবং তারা আপনার মনে করা হয়েছিল যে তাদেরকে এম্পাওয়ার করা হবে, হ্যাঁ, কারণ তারা রাজনৈতিকভাবে ক্ষমতায়িত হবেন। তার জন্য কিন্তু পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়, তার জন্য আঞ্চলিক পরিষদ, তার জন্য হিল ডিস্ট্রিক্ট কাউন্সিলস, কিন্তু সেগুলোকে তো ক্ষমতায়ন করা হয়নি। কেন ক্ষমতায়ন করা হয় নাই সেইটি একটি প্রশ্ন। এর বাইরে বলা হয় যে শান্তি চুক্তি করেছিল আওয়ামী লীগ সরকার, তারপরে বিএনপি সরকার এসছে। অনেকে অভিযোগ করেন যে বিএনপি ওই সময় বাস্তবায়ন করেনি, কিন্তু তারপরেও তো আওয়ামী লীগ কয়েক দফা, অন্তত 2 দফায় তারা ক্ষমতায় আছে, তারপরেও কেন আসলে বাস্তবায়ন হয়নি? এটি কি সরকারের দিক থেকে সদিচ্ছার অভাব, নাকি আমাদের আসলে যদি আমরা বাঙালি বলি, আমরা বাংলাদেশের না মানে মানে বাঙালি হিসেবেই যদি বলি আদিবাসীদের সঙ্গে তুলনা করে, সেটা আমাদের দিকের ঘাটতি কিনা? এই দুটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। নিচ্ছি মাত্র 40 সেকেন্ডের একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। ডক্টর সাদাত, বলছিলাম যে মানে এই যে মানে সমস্যাটা জিয়ে রাখা, এই সংকট কি আসলে মানে সদিচ্ছার অভাব, নাকি রাজনৈতিক কমিটমেন্টে ঘাটতি আছে? আমরা যদি বাঙালি এবং আদিবাসী একটা তুলনা করে নিই। খুবই গুরুত্বপূর্ণ এবং সুন্দর প্রশ্ন করেছেন। আমার একজন সিনিয়র কলিগ, যাকে আমি অনেক ক্ষেত্রেই আমার গুরুজন বলে মনে করি এবং এসব ব্যাপারে খুবই একাডেমিক্যালি খুবই সাউন্ড, এবং আমরা সবাই তাকে ওইভাবে জানি। তো তিনি একটা ফর্মুলার মতো কথা বলতেন। তিনি বলতে, দেখো সাদাত, যখন কোনো একটা বিষয় দেখা যাচ্ছে ইট ইজ সো অবভিয়াস, মানে জলজ্যান্তভাবে দেখা যাচ্ছে যে এইটাই হওয়া উচিত, আমি এখানে এসেছি, আপনি আমাকে প্রশ্ন করবেন, উনি আসছেন, ওনাকে প্রশ্ন করবেন, কিন্তু দেখা গেল যে আমরা এখানে বসে আছি, আপনি আমাদেরকে কোনো প্রশ্ন করছেন না বা অন্য কথাবার্তা বলছেন, যে কথাবার্তার সাথে হয়তো কোনো আজকের সাবজেক্টের নাই। বলে যে যখন এরকম খুব অস্বাভাবিক জিনিস ঘটতে থাকে, যে সবাই মনে করছে হওয়া উচিত একটা জিনিস কিন্তু হচ্ছে না, তো তখন বুঝবে যে এটার মধ্যে কোনো জটিল কারণ আছে, যেটা হয়তো সামনাসামনি বলা যাচ্ছে না বা কেউ স্বীকার করতে চাচ্ছে না। আমার মনে হয়, আমি যতদূর বুঝতে পারছি, কারণ আমি বিএনপির সময় দেখেছি তাদের উৎসাহ কম, আওয়ামী লীগ আসলে তো নর্মালি এটা এক্সপেক্টেড, সবাই এক্সপেক্ট করবে যে এটা হওয়া উচিত, এটা তাদের ব্রেন চাইল্ড, তারা এটার জন্য চেষ্টা করেছে, ইট ইজ দেয়ার বেবি। তো এটাকে বড় করে, এটাকে সার্থক করে, মানে তো পুরো ক্রেডিট নেওয়ার দায়িত্ব তো সরকারের, এবং যে কোনো লোকই মনে করবে এটা নিতে চাইবে, কিন্তু নিচ্ছে না। দুই টার্ম হয়ে গেল, নিতে পারছে না। বা আগেও কিন্তু যেহেতু 97 সনেও হয়েছে, প্রায় ফুল টার্ম পেয়েছে, 3 বছর অন্তত পেয়েছে, 4 বছর পেয়েছে, 4 বছর পেয়েছে, প্রায় ফুল টার্ম পেয়েছে। কারণ 96 জুনে এসে প্রায় ফুল টার্ম পেয়েছে, 3 বছর অন্তত পেয়েছে, 4 বছর পেয়েছে, 4 বছর পেয়েছে, প্রায় ফুল টার্ম পেয়েছে। কারণ 96 জুনে এসে 97 6 মাস পরেই হয়ে গেছে, 4.5 বছরের মতো। তো এর বোঝা যাচ্ছে যে এর মধ্যে কোনো জটিল কারণ আছে। আমি যতদূর কাগজপত্র ঘেটে দেখেছি, একটা জটিল কারণ বলছে যে বোধহয় হাইকোর্টের একটা কেস হয়েছে, কনস্টিটিউশনাল কেস, কনস্টিটিউশনের 6টা ধারাতে সাথে বলছে এটা সাংঘর্ষিক। 36 অনুচ্ছেদ, 80, 121, 122, 143, 144, এই 6টা অনুচ্ছেদের সাথে বলছে সাংঘর্ষিক। তো এই সাংঘর্ষিক হলে এখন যতদূর আমি দেখেছি, আসলে কোর্ট কাছারি আর একটু ভালো করে হয়তো দেখতে পারলে ভালো হতো, যে এটা হাইকোর্টে মোটামুটিভাবে এটা সরকার হাইকোর্টে হেরে গেছে যতদূর দেখেছি। এখন হাইকোর্টে হারলে এটা তো অ্যাপেলেট ডিভিশনে এটা টেক আপ করবে এবং অ্যাপেলেট ডিভিশনে জেতার চেষ্টা করবে। যে কোনো কারণেই সরকারের দিক থেকে এই খুব বড় রকমের উদ্যোগ দেখা যায়নি। প্রয়োজনে সংবিধান সংশোধন করা যেতে পারে। হ্যাঁ, বা সংশোধন তো হয়েছে কয়েকবারই, কোনো জায়গাতে সামান্য সংশোধন, যে জায়গাগুলিতে ঘাটতি রয়েছে, সংঘর্ষ রয়েছে, সেই জায়গাগুলি সামান্য করলে হবে। কিন্তু কতগুলি জায়গাতে বোধ হয় এখানে বোধ হয় ওই যে আমি যা বলি সেটা হয়তো আমি পূর্ণ বিশ্বাস করি না, অথবা আমি বলার সময় বলে ফেলেছি,
যেটাকে বলে গাই বিয়ালে মোষ দিব, তখন মনে হচ্ছে যে এটাই ইংরেজিতে যদি বলেন টু সেভ দ্য সিচুয়েশন, তখন মনে হচ্ছে যে এটা আমরা করে ফেলি তাড়াতাড়ি, পরে সামাল দেব। কিন্তু সামাল দিতে গিয়ে যে উদ্যোগ, যে ইনিশিয়েটিভ, যে কমিটমেন্ট, সেইখানে বোধহয় কোনো না কোনো জায়গায় ঘাটতি আছে। আমি হয়তো আমার লোকজনকে, আমার নিজের পার্টির লোকজনকে খেপাইতে চাই না, অথবা আমি মনে করি যে এইখানে এসব ঝামেলা করতে গিয়ে আবার কোন দিকে ছুটে কোনো ঠিক নাই। অর্থাৎ আমি যে কাজটা আমরা করেছি সেই কাজটা ভালোভাবে জেনে শুনে সমস্ত দিক দেখে হয়তো করা হয় নাই। জনাব মিসবাহ কামাল, আপনারও কি এরকম একই রকম মনে হয় যে সব দিক বিবেচনায় নিয়ে পুরো জিনিসটাকে কেমন সুন্দর করে তুলে আনা যায়, বাস্তবায়ন করা যায়, সেই দিকগুলি বিবেচনা করা হয়নি, এরকমটা আপনারও মনে হয় কিনা? না, আমার সেটা মনে হয় না। আমি বরং মনে করি যে এটা একটা খুবই মানে আমি বলবো যে খুবই প্রয়োজনীয় সিদ্ধান্ত ছিল, এবং এই সিদ্ধান্ত নেওয়া ছাড়া বাংলাদেশ রাষ্ট্রের আর কোনো গতি ছিল না। কেননা আপনার 20 বছর ধরে যুদ্ধ চলছিল এবং তাতে করে শান্তির পরিবেশ মানে সম্পূর্ণভাবে বিনষ্ট হয়েছিল, এবং আমাদের যে ন্যাশনাল রিসোর্স তার যে পরিমাণ ড্রেনেজ হচ্ছিল তা কিন্তু আমাদের অর্থনীতিকে অনেকখানি ক্ষতিগ্রস্ত করছিল। এবং আপনি দেখবেন যে 97 শান্তি চুক্তি হওয়ার পরে কিন্তু আমাদের জাতীয় প্রবৃদ্ধির হার অনেক বেড়েছে। তো সেদিক থেকে আমি মনে করি যে এটা একটা অত্যাবশ্যক ব্যাপার হয়ে গেছিল, এবং মানে এটা কিন্তু একটা সাহসী সিদ্ধান্ত, সঠিক সিদ্ধান্ত ছিল। তার মৌলিক কারণটা আমি বলি, মৌলিক কারণটা হচ্ছে যে বাংলাদেশে এইটা সরকার বুঝেছিলেন এবং সেনাবাহিনীও বুঝেছিলেন তখন, যে এই সমস্যাটা হচ্ছে একটা রাজনৈতিক সমস্যা, এবং রাজনৈতিক সমস্যাকে রাজনৈতিকভাবে নিষ্পত্তি করতে হবে। রাজনৈতিক সমস্যার কোনো সামরিক সমাধান নাই। ধরুন সামরিক সমাধান যদি থাকতো তাহলে পাকিস্তানি সেনাবাহিনী বাঙালির যে মুক্তি সংগ্রাম তাকে কিন্তু অবদমন করতে পারে নাই। কারণ মানুষের আত্মপরিচয়ের অধিকার এবং তাগিদ বোধ এত প্রবল যে তাকে পৃথিবীর সর্বোত্তম অস্ত্র দিয়েও কিন্তু তাকে দমন করা যায় না। তো ফলে যেটা হয়েছে যে সেটাকে ফলে পলিটিক্যালি আমরা যদি অ্যাকোমোডেট সেই করতে হয়। বিষয়টা এত ভালোভাবেই বুঝি, নিজেদের জীবন দিয়ে আমরা 71-এ 30 লাখ মানুষ শহীদ হয়েছেন, এত রক্তক্ষয়, একটা মানুষের জাতি পরিচয়, আত্মমর্যাদার প্রশ্ন এতটাই গুরুত্বপূর্ণ যে আমরা এত মানুষ আমাদের জীবন দিয়েছে, কিন্তু আমরা অন্যেরটা কেন বুঝি না? না, সেই ক্ষেত্রে আমি একটু বলি, একটা মিনিট, যে যেমন ধরুন আপনার আমাদের কতগুলো সীমাবদ্ধতা আছে। যেমন আমরা সবাই হয়তো সমানভাবে বুঝি না, যারা রাষ্ট্র পরিচালনার কাজের সাথে যুক্ত তারা সবাই হয়তো সমানভাবে বুঝি না। যেমন ধরুন আমি বলবো যে রাজনীতিবিদদের মধ্যে আমি দেখি যে দু রকমের মানুষ আছেন। কিছু রাজনীতিবিদ বিষয়গুলো বোঝেন এবং কিছু রাজনীতিবিদ এগুলো বুঝতে চান না। হ্যাঁ, আবার তার মধ্যে যেমন ধরুন আমি দেখি যে আমলাতন্ত্রের মধ্যে, বোধ বেসামরিক এবং সামরিক আমলাতন্ত্রের মধ্যে, সেখানে কিন্তু এই ব্যাপারটাকে দেখার চোখটা ভিন্ন। অনেকেই মনে করেন এটা একটা নিরাপত্তার প্রশ্ন, তারা নিরাপত্তার চোখ দিয়ে দেখতে চান, তারা কিন্তু এটাকে মানবাধিকারের চোখ দিয়ে তারা এটাকে দেখতে চান না। আরেকটা জিনিস যে কথাগুলো আসছে সেটা হচ্ছে যে ধরুন এই যে সাংবিধানিকভাবে যেগুলোকে বলা হচ্ছে যে এগুলো হচ্ছে কন্ট্রাডিক্টরি। যেমন ধরেন তার একটা কথা বলা হয় যে বাংলাদেশ হচ্ছে একটা এককেন্দ্রিক রাষ্ট্র, তো সেই এককেন্দ্রিক রাষ্ট্রে এই বিধানগুলো হচ্ছে বিকেন্দ্রীকরণের বিধান। তো দেখুন এই কথাগুলো আসলে মানে সংবিধান তো কোনো আপনার ধর্মগ্রন্থের বাক্য না যে যেটাকে পাল্টানো যাবে না। আর তাছাড়া হচ্ছে যে সময়ের প্রয়োজনে তো আমরা নিজেরাই বিকেন্দ্রীকরণের কথা বলছি তো আমরা তো স্থানীয় সরকার মন্ত্রণালয় পর্যন্ত করেছি। কাজে আপনার এইখানে আমাদের এই যে আপনার মানে এই যে এককেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা সেটাকে ভেঙে ফেলার যদি দরকার হয় এবং সেই পথ যদি পার্বত্য চট্টগ্রামের সংগ্রাম দেখিয়ে থাকে তাদের এম্পাওয়ারমেন্ট করার তাগিদ থেকে, তাহলে সেটা তো যেতে হবে। এর জন্য প্রয়োজনীয় বিধান আনতে হবে। আর তাছাড়া সংবিধানের মধ্যে তো অন্য ধারাও আছে যেখানে বলা হয়েছে যে পিছিয়ে পড়া মানুষকে সমান সারিতে এগিয়ে নিয়ে আসার জন্য রাষ্ট্রকে ব্যবস্থা গ্রহণ করা থেকে কোনো কিছু বিরত করবে না। ডক্টর সাদাত, এই যে মিসবাহ কামাল যেমনটা বলছিলেন যে নিরাপত্তার চোখ আর মানবাধিকারের চোখ, এই দুইটি বিষয়কে, দুটি দৃষ্টিভঙ্গিকে একই কাতারে কি আনা খুব বেশি কঠিন? না, উনি যেটা বলেছেন নিরাপত্তা আর মানবাধিকার, আসলে এটাই একটা মেইন ইস্যু।
এবং এর সাথে আমি আরও একটা জিনিস বলবো, মেজবা কামাল সাহেব হয়তো উল্লেখ করেন নাই, এর সাথে একদিকে যদি মানবাধিকার বলেন বা লোকাল এম্পাওয়ারমেন্ট বলেন, আরেক দিকে হচ্ছে কেন্দ্রীয় ক্ষমতা আমার হাতে রাখা। এইটার জন্য আপনি যে বলেছেন ইভেন দেশের মধ্যেও খেয়াল করে দেখেন যে সাহিত্য আমরা আঞ্চলিক যে কথাগুলি বলছি, উপজেলা বলেন বা জেলা পরিষদ বলেন, বিভিন্ন দেশের মধ্যেও কিন্তু আমরা এটা করতে পারিনি। এবং আমি নিজে দেখেছি যে এই যে আজকে উপজেলা এতদূর গেছে, যে হয়েছে, আমি দেখেছি এটা শুধু তৎকালীন প্রাইম মিনিস্টার, বর্তমানেও যিনি প্রাইম মিনিস্টার, তার একক মানে কিছুটা আমি বলবো গোঁতে যে না এটা করতে হবে। কিন্তু আমি দেখেছি তার আমার নিজ ইয়েতে দেখেছি তার আশেপাশের লোকজন কিভাবে বাধা দিয়েছে। ওই সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষমতা জেলাতে যেমন যাবে না, তখন উপজেলা হচ্ছিল, উপজেলা আইন কিন্তু পরে ওনার সময় উনি অনেকটা জোর করেই করে গেছেন। উপজেলা আইন যখন করতে গেছে তখন তার যাদেরকে আমরা মানে একেবারে নমস্য মনে করি, তারা কিভাবে বাধা দিয়েছেন যে না সেন্ট্রাল গভর্নমেন্টের আমাদের ডিস্ট্রিক্ট উপজেলা এত ক্ষমতা দেওয়া যাবে না। এবং আপনি দেখেছেন আজ পর্যন্ত উপজেলাতে ক্ষমতা দেওয়া হয় নাই, আজ পর্যন্ত জেলা পরিষদে ইলেকশন করার হয় নাই। সুতরাং এই জিনিসগুলি আসলে ভিতরে ভিতরে আমাদের দ্বন্দ্ব চলতে থাকে, এবং দ্বন্দ্ব ব্যক্তির ক্ষেত্রে যেমন আমাদের দলের ক্ষেত্র, দলীয় সরকারের ক্ষেত্র এই একই জিনিস চলে। সুলতানা একটা কথা বলে যে কন্ট্রাডিকশন ইজ ম্যান, কনসিস্টেন্সি ইজ দ্য ডিমান্ড অফ আদার্স অন ম্যান। আমরা মনে করি যারা গবেষক বা মানবাধিকার নিয়ে কাজ করেন, তারা মনে করে যে সরকার তো এটা করা উচিত, এখানে কি হবে, একটা লোক এদেরকে অনেক ক্ষমতা দিলে হবে। কিন্তু আবার তাদের মধ্যে থিওরিটিক্যালি মানেন, যখন প্র্যাকটিক্যালি করতে যান তখন ভয় পান। লেট মি বি ভেরি ফ্র্যাঙ্ক, তখন ভয় পান। ওই যে আপনি বলছেন যে আমরা এই করে আসছি, তাহলে আমরা অন্যদের করছি না, আমরা যে করে আসছি ওইটাই আমাদের ভয়, যে আমরা যা করেছি যদি অন্যরাও তাই করে। এখন বুঝতে পারছেন ঝামেলাটা ভয় কোথায় আসলে আছে? কাটিয়ে সেই ভয়টা আসলে আস্থাহীনতার জায়গা থেকে, দ্বিপাক্ষিক সম্পর্ক অত মজবুত না হওয়ার কারণ থেকে হয়তো এই বিষয়গুলি নিয়ে ফিরবো। আমি নিচ্ছি একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জনাব মিসবাহ কামাল, আমরা বলছিলাম যে আস্থাহীনতা বা আস্থায় অবিশ্বাস, সন্দেহ, এই বিষয়গুলির কারণ এক ধরনের ভূমি ব্যবস্থাপনার যেই সংকট, সেই সংকটের কোনো সমাধান এখনো পর্যন্ত হয়নি। যদি একটা আলাদা ভূমি ব্যবস্থাপনা কমিশন কিন্তু গঠন করা হয়েছে, এই কমিশনের যে সমস্ত সুপারিশ আছে সেগুলি বাস্তবায়নের কোথায় কোথায় ত্রুটি আছে কিংবা জটিলতা আছে? না, এই ভূমি ব্যবস্থাপনাটা দেখার জন্য সেখানে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি অনুযায়ী কিন্তু একটা পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন করা হয়েছে। সেটা 2001 সালে হয়েছে। কিন্তু সেই আইনটা করার পরেই সেখানে পাহাড়ের প্রতিনিধিরা আপত্তি করলেন যে এটা অনেকগুলো ক্ষেত্রে শান্তি চুক্তির সাথে আপনার মানে শান্তি চুক্তির সাথে কন্ট্রাডিক্টরি, হ্যাঁ, পরস্পর বিরোধী অবস্থান। সুতরাং তারা বললেন যে এই আইনটাকে পরিবর্তন করা হোক, সংশোধন করা হোক। তো বিএনপির 5 বছর গেল, তত্ত্বাবধায়কের 2 বছর গেল, তারা তো এটা করলেন না। পরে আওয়ামী লীগ ক্ষমতায় বা মহাজোট ক্ষমতায় আসার পরে এই প্রক্রিয়াটা আবার ধীরে ধীরে শুরু হলো, এবং এর পরে কিন্তু আপনার ওই মানে বহু পর্যায়ে আলোচনার মধ্যে দিয়ে 13টা বিষয়ে ঐক্যমত্য হয়েছে। এখানে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে ডক্টর গহর রিজভীর উপস্থিতিতে, সন্তুল আরমার উপস্থিতিতে সেইখানে সিদ্ধান্ত হয়েছে যে এই 13টা বিষয়ে সরকার মেনে নিচ্ছে যে এগুলো শান্তি চুক্তির সাথে কন্ট্রাডিক্টরি এবং এগুলোকে সংশোধন করে আইনটাকে করতে হবে। এখন এইটা গত শীতকালীন অধিবেশনে এটা ওঠার কথা ছিল, কিন্তু কোনো অজ্ঞাত কারণে সেটা আর তখন ওঠে নাই, এবং গত শীতকাল পেরিয়ে কিন্তু আরেকবার শীতকাল এলো, আমরা আবার খেজুরের রস খাচ্ছি, কিন্তু আমরা সেই আইনটাকে আর পার্লামেন্টে আজ অবধি দেখলাম না। এখন এর ফলে কি হচ্ছে যে আপনার ধরুন এইটার সাথে কিন্তু ভূমি কমিশনের প্রশ্নটা জড়িত, কারণ ভূমি কমিশন
কাজ করতে পারবে না যদি ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনটা যদি আপনার সংশোধিত না হয়। ফলে আপনার ভূমি কমিশন কাজ করতে পারছে না। ফলে এই যে শান্তি চুক্তি হওয়াটা 18 বছর হয়ে গেল, আজ পর্যন্ত কিন্তু সেইখানে একটা ভূমির মামলার কিন্তু আপনার মানে হয়নি, নিষ্পত্তি হয়নি। ফলে সমস্যাটা যে জায়গায় ছিল, যে তিমিরে ছিল, সেই তিমিরেই রয়ে গেছে। তো এখন এরকমভাবে যদি আপনার ধরুন সমস্যাকে তাকে জিইয়ে রাখা হয়, তাহলে কার লাভ? লাভ হচ্ছে যে যারা আপনার ধরুন সেখানে ভূমি এখন এরকমভাবে যদি আপনার ধরুন সমস্যাকে তাকে জিইয়ে রাখা হয়, তাহলে কার লাভ? লাভ হচ্ছে যে যারা আপনার ধরুন সেখানে ভূমি দখল করে আছে বা যাদেরকে ভূমি দখল করার জন্য পাঠানো হয়েছিল। আমরা জানি যে সেখানে কিন্তু একটা ডেমোগ্রাফিক ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। সেখানকার যে মানুষের যে আপনার যে মানে কি বলবো যে আপনার গঠন, জনমিতি আর কি, সেই জনমিতিটাকে পাল্টে ফেলার চেষ্টা করা হয়েছে। এই যে আপনার জিয়াউর রহমান এরশাদ মিলে 4 লক্ষ বাঙালি সেটলারকে পাঠালেন, তার মাধ্যমে তারা কি করার চেষ্টা করেছেন? এখানে একটা অদ্ভুত তত্ত্ব দাঁড় করানো হয়েছিল যে আপনার দেশের নিরাপত্তার জন্য সীমান্তবর্তী এলাকাগুলোতে বাঙালি মুসলমানদেরকে পাঠাতে হবে। কেন আদিবাসীর দেশপ্রেম নাই? আদিবাসীরা মুক্তিযুদ্ধ করে নাই? আদিবাসীরা দেশের জন্য জীবন দেয় নাই? আদিবাসীরা দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করে নাই? কিন্তু আপনার দেখা গেল যে আমরা মনে করছি যে দেশপ্রেম হচ্ছে বাঙালির সম্পত্তি, দেশপ্রেম দেশের সকল নাগরিকের সম্পত্তি। এই যে যখন রাষ্ট্র যখন কোনো একটি অংশকে আপন বলে গ্রহণ করে এবং অন্যকে যখন সে আদারিং করে, তাকে যখন ভিন্ন জায়গায় ঠেলে দেয়, তখনই কিন্তু সংকট শুরু হয়। আসলে সমস্যাটা হচ্ছে যে আমাদের দেশে যে বহুজাতির মানুষের বাস আছে, এই বাস্তবতাকে কিন্তু আমরা রাষ্ট্র স্বীকার করি না। ফলে যেটা হচ্ছে, এবং তাদের যে ভিন্নতা থাকতে পারে, তাদের যে নিয়ম কানুন অনেক কিছুতে ভিন্নতা থাকতে পারে, সেগুলো আমরা স্বীকার করি না। যেমন ধরুন আমি আরেকটা উদাহরণ বলি যে আমাদের স্বীকার করি না, কিন্তু এটা কিন্তু ঠিকও নয়। স্বীকার করে বলেই কিন্তু আইনটি যে ভূমি ব্যবস্থাপনার আইনটি যে সংশোধন করার দরকার, সেই সুপারিশটি কিন্তু এসছে। কারণ তাদের ভূমির সেই সুপারিশটা কিন্তু রাষ্ট্র আনেনি। আপনার সেইটা শান্তি চুক্তি অনুযায়ী সেটা করা হয়েছে। শান্তি চুক্তি কিন্তু হাজার হাজার মানুষের জীবনের দামে কেনা, এবং এই জীবনটা দুই তরফে। আমাদের মতো দেশে যখন একটা অভ্যন্তরীণ যুদ্ধ হয়, তখন প্রতিটা জীবন কিন্তু আমাদেরই জীবন। সেই জীবনটা একজন চাকমা মারমা ত্রিপুরার হোক কিংবা একজন বাঙালি সৈনিকের হোক, সেই জীবন তো আমাদের জীবন, হ্যাঁ, অমূল্য সেই জীবন। তো সেই দামে কিন্তু আমরা কিনেছি। কিন্তু কেনার পরে যেটা হচ্ছে যে ধরুন আমরা এখনো রেসপেক্টফুল হতে পারছি না। আমি বলি আমাদের যে সংবিধান, সেই সংবিধানে 3 ধরনের মালিকানার কথা বলা আছে। একটা হচ্ছে ব্যক্তিগত মালিকানা, একটা রাষ্ট্রীয় মালিকানা, এবং আরেকটা হচ্ছে আপনার কোঅপারেটিভ মালিকানা। কিন্তু আদিবাসীর জীবন চলে আপনার মূলত কালেকটিভ মালিকানা দিয়ে। তো এই যে সমষ্টিগত মালিকানা, সামাজিক মালিকানা, এই সামাজিক মালিকানার কথা আমাদের সংবিধানে নাই। এবং এইটা নাই তো নাই, সেটাকে কিন্তু আমরা রাষ্ট্র কোনোভাবে, যদিও রাষ্ট্রীয় আইনে সংবিধান হওয়ার আগের থেকে যে আইনগুলো আছে, সেই আইনে কিন্তু এর স্বীকৃতি আছে, কিন্তু আমরা আপনার এটাকে এখনো মানছি না। ফলে কি করছি, পার্বত্য চট্টগ্রামের মানুষ তারা তো সেখানে হাজার হাজার বছর বাস করছে। 1947 সালে পার্বত্য চট্টগ্রামে মাত্র 2.4 ছিল বাঙালি, আর বাকি আপনার এই যে 97.6 ছিল আদিবাসী। 1973 সালে সেখানে মাত্র 13 ছিল বাঙালি, আর বাদ বাকি আপনার 87 ছিল আদিবাসী। তো সেইখানে আমরা কি করছি আপনার, যে তাদের যে মালিকানার রীতি, সেটাকে আমরা সম্মান করছি না, আমাদের রাষ্ট্র তাকে স্বীকার করছে না। আমরা কি বলছি, ওখানে কাগজ নাই, তোমার সামাজিক মালিকানায় কাগজ লাগে না। যেহেতু আমাদের তাদের হাতে কাগজ নাই, রাষ্ট্র বলছে ওই জমি খাস জমি, কাজে ওখানে কি করো, পটুয়াখালীর চর থেকে কিংবা দিনাজপুর থেকে কিংবা চাঁদপুর থেকে, সেখান থেকে বাঙালি মুসলমানকে নিয়ে যে বসাও। সে যে সেইখানে যে আমাদের যে প্রতিরক্ষা কিংবা নিরাপত্তার যে বাহিনীগুলো আছে, তাদের সহায়তায় তারা যে তার জমি জমা দখল করবে, সেখানে তার নারীর গায়ে হাত দেবে। এই তো যদি অবস্থা হয়, তাহলে তো এটা এক ধরনের উপনিবেশ তৈরি করা। তা আমরা কি এখানে একটা উপনিবেশ তৈরি করতে চাই, নাকি আমরা দেশের মধ্যে বহুজাতির মানুষ থাকতে পারে, সেখানে আমরা সবাইকে সমমর্যাদায় অভিষিক্ত করতে চাই? এই জায়গাটা, এই দৃষ্টিভঙ্গির জায়গাটাকে কিন্তু স্পষ্ট করা দরকার। আপনি একটা কথা বলছিলেন যে আমরা কি বাঙালিরা কি আপনার
মানে কোনো ভুল করছি কিনা বা সদিচ্ছার অভাব আছে কিনা, আসলে আমি মনে করি যে আমাদের সচেতনতার খুব অভাব আছে। হ্যাঁ, আমরা বাঙালি হিসেবে অত্যন্ত গর্বিত জাতি, পৃথিবীর অন্যতম বৃহত্তম জাতি, কিন্তু আমাদের বাঙালি এত বড় জাতি হলো কোথার থেকে? আমি ইতিহাসের ছাত্র হিসাবে দেখি যে এই দেশে বহু জাতির মানুষ ছিল, তার মধ্যে একটা সংমিশ্রণ সংশ্লেষণের প্রক্রিয়ায় আমরা একটা বড় জাতি হিসেবে বাঙালি জাতি গড়ে উঠেছি। কিন্তু সবাই তো বাঙালির সাথে মিশে যায় নাই। অনেকেই আছে যারা এখনো নিজের পরিচয়, নিজের ভাষা, নিজের রীতিনীতিকে ধরে রেখেছে, তারাই আদিবাসী হিসেবে আছে। বাঙালির যদি গায়ে একটু জোরে ঘষা দেওয়া হয় তাহলে দেখা যাবে ওর মধ্যে থেকে আদিবাসীর যে শেকড় সেটা বেরিয়ে আসবে। কিন্তু তো সেটা কেন সরকারের আমরা হিসেবে স্বীকার করছি না? বলা হয় আদিবাসী আমাদের দেশে নাই, এই যে একটা বিতর্ক আছে আপনি জানেন। আছে, এই বিতর্কটা রেখে আসলে কি লাভ পেতে চায়? না, এগুলি তো বিতর্ক সৃষ্টি হয়ে যায় যখন, তখন সরকারও পার্ট হয়ে যায়। আদিবাসী তো আজকাল বলে আসলে ইস্যুটা কিছুটা মেজবা কামাল সাহেব করেছেন। আমার মনে হয় ওই যে এদেরকে আমরা এদের অধিকার এসে, এবং এখানে ওই ঘুরে ফিরে আপনি দেখেন পৃথিবীর যত দেশে যত জায়গায় গন্ডগোল হয়েছে, প্রবলেমটা হচ্ছে এক্সক্লুশন। আমরা যেটাকে বলি যে উল্টা যদি এটা সলভ করতে হয় তাহলে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট হইতে হবে, ইনক্লুসিভ প্রোগ্রাম হইতে হবে। ইনক্লুসিভ আরও বেটার শব্দ হয় নন এক্সক্লুসিভ। নন এক্সক্লুসিভ আমাদের জন্য প্রয়োজন। একটা গ্রুপকে আপনি কোনো অজুহাতে আপনি আসলে এক্সক্লুড করে ফেলছেন, তারা কিন্তু আমাদের সমান পাচ্ছে না, এই তাদেরকে আনতে হবে। এবং আমি তো ব্যক্তিগতভাবে এখন মনে করি যে আমরা যখন অসাম্প্রদায়িকতা বলি, একটু লিবারালি ইন্টারপ্রিট করলে, একটু সম্প্রসারিত ব্যাখ্যা করলে, যেই কোনো গ্রুপ কোনো কারণে আপনার সংখ্যা লঘু হয়ে যায়, তার মানে জনসংখ্যার হিসাবে সে আর সামাল দিতে পারে না, সে উপরে উঠতে পারে না, তার শক্তি থাকে না, তখন তার অধিকারকে স্বীকার করে নিয়ে তাকে এম্পাওয়ার করতে হয়। আমি মনে করি আসল সাম্প্রদায়িকতার ডেফিনেশন এখানে শুধু ওই যে ধর্মীয় বিষয় বললে হবে না, যে কোনো কিছুতে কেউই সংখ্যালঘু হবে না, কেউই আপনার অধিকার বঞ্চিত হবে না, সবাইকেই সমান অধিকার দিতে হবে। এখানে একটা কথা আমরাও কিন্তু কথায় কথায় বলি, সবাই, আপনি আমি সবাই বলে ফেলে যে একটা হোমোজেনিয়াস পপুলেশন, এখানে আর কেউ নেই। এই বাক্যটা ছোট্ট মধ্যে কিন্তু আমি অন্যকে অস্বীকার করছি। যদি 42 লক্ষ 40 লক্ষই ধরুন, 40 লক্ষ যোগ যদি ভিন্ন বৈচিত্র্যের হয়, ভিন্ন ধারার লোক হয়, তাদেরকেও স্বীকার করতে হবে। তারা আপনার আমাদের সংখ্যা খুবই কম, কিন্তু তার যে জীবন, তার সেটাকে স্বীকার করে নিয়ে সেই বৈচিত্র্যকে আমাদের মানতে হবে। এক্সক্লুড করলেই গন্ডগোল দেখা দেবে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি কিন্তু যখন শান্তি চুক্তি করেছেন সারা বিশ্বে তিনি প্রশংসিত হয়েছেন। গতকাল তিনি বিশ্বের শীর্ষ 100 চিন্তাবিদের একজন তালিকায় তার নাম আছে। আপনি বলছিলেন যে উপজেলা পরিষদ বাস্তবায়নের ক্ষেত্রে, আইন প্রণয়নের ক্ষেত্রে তার যেই একটা দৃঢ় মানসিকতার কথা আপনি বলছিলেন, তার পক্ষেও যদি এটা বাস্তবায়ন করা সম্ভব না হয় তাহলে মানুষ কোথায় গিয়ে ভরসা করবে? ডিফিকাল্ট হচ্ছে। আমি তো আপনাকে বলছি যে যখন কোনো অবভিয়াস জিনিস যখন সবাই মনে করে যে হয়ে যাওয়া উচিত, সেটা হয় না, তখন বুঝবেন যে এর মধ্যে সত্যি শক্ত কোনো প্যাঁচ আছে। সেই শক্ত প্যাঁচ খোলা আসলে এত জটিল কিনা, এত কঠিন কিনা, এই প্রশ্নের জবাব খোঁজার চেষ্টা করব। নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জনাব মিসবাহ কামাল, যে কি এমন প্যাচ আছে যে এইটা পাহাড়ে শান্তি ফিরিয়ে আনা এত কঠিন হয়ে যাচ্ছে? তাদের আশা আকাঙ্ক্ষা, তাদের অস্তিত্বের বিষয়টি আসলে আমরা অনেক সময় এড়িয়ে যাই কেন? আমরা এড়িয়ে যাই কারণ আমাদের মধ্যে থেকে ওখানে একটা খুবই বড় ভেস্টেড গ্রুপ গড়ে উঠেছে, যাদের সেখানে স্বার্থ জড়িয়ে আছে। যেমন ধরেন, আমি সহজভাবে বলি যে পার্বত্য চট্টগ্রামে যে ভূমির কাগজ নেই, কিন্তু হাজার হাজার বছর ধরে সেই ভূমিতে বাস করছেন, চাষ করছেন, তার জীবন জীবিকার অবলম্বন হচ্ছে আদিবাসীদের সেই ভূমি
আজকে সেখানে তাদের কাগজ না থাকার সুবাদ ধরে রাষ্ট্র বলছে এটা খাস জমি, এবং রাষ্ট্র তাদের যারা পছন্দের লোক কিংবা যারা ক্ষমতাবান তাদেরকে কিন্তু সেই জমির বরাদ্দ দিচ্ছে। এবং পার্বত্য চট্টগ্রামে জমি বরাদ্দ দেওয়া হয় মিনিমাম 25 একর করে, এক একটা প্লট 25 একর, মানে আপনি হিসাব করে দেখুন 75 বিঘা, 75 এবং আরো 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 আপনার আরো 12.5, হ্যাঁ, কারণ 3.5 বিঘায় 1 একর, তাহলে মানে আপনার সেখানে 87.5 একর, 87.5 বিঘা জমি এক একটা দেওয়া হচ্ছে। এবং এইটা পেতে গেলে কি করতে হয়? এটা পেতে গেলে আপনার একটা কাগজ পেতে হয়, সেখান থেকে একটা বরাদ্দপত্র, সেই বরাদ্দটা চুক্তিকে ভায়োলেট করে এখন পর্যন্ত ডিসিরা সেই বরাদ্দ দিচ্ছেন, তার কিন্তু আর সে এখতিয়ার নাই। 1900 সালের শাসনবিধি অনুযায়ী ছিল, কিন্তু এখন আর নাই। এবং সেইখানে আপনার ধরুন সেটা পেতে প্রথম দফায় জমা দিতে হয় মাত্র 7,500 টাকা, এবং বেশিরভাগ মানুষ যারা বরাদ্দ নেন তারা নেন আপনার 4টা করে, নিজের নামে একটা, বউয়ের নামে একটা, হয়তো 2 বাচ্চার নামে 2টা, এই 100 একর জমি বরাদ্দ নেন, 350 বিঘা। এবং নিয়ে তারা আপনার সেখানে কি করেন, সেখান থেকে তার মানে ওরা পাওয়া মানে হচ্ছে আদিবাসীরা সেখান থেকে উৎখাত হওয়া, এবং তারা সেটাকে যদি কাজে লাগাতে পারেন ভালো, কিন্তু যদি কাজে না লাগাতে পারেন তারা সোজা এটা ব্যাংকে যান, এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকে গেলে তাদেরকে আপনার, আমি 97 সালের হিসাব বলছি, যখন 15 লক্ষ টাকা করে এক একটা প্লটের জন্য দেওয়া হতো 25 একরের জন্য, 97 সালে 4টা প্লট যিনি পেয়েছেন তিনি 60 লক্ষ টাকা পেয়েছেন। তখন ধানমন্ডিতে 25 লাখ টাকা 30 লাখ টাকায় ফ্ল্যাট পাওয়া যেত। তো ফলে আপনার যেটা হয়েছে যে এই যে জমি, সেই জমির উপরে কার জমি নাই ওখানে, আমাদের দেশের অনেক রাজনীতিবিদের জমি আছে, আমাদের সামরিক বেসামরিক আমলাদের জমি আছে, সিনেমা স্টারদের জমি আছে, আর ব্যবসায়ীদের তো আর এই আপনার 25 একর 100 একর নেন না, তারা হাজার হাজার একর নেন। ডক্টর সাদাত, এর আসলে সমাধানের জন্য কি আসলে মানে কোথায় কি সমাধান আছে, কিভাবে এটা দ্রুত নিষ্পত্তি করা যেতে পারে? ব্যাপারটা তো ঠিক যে এখন এটা কমপ্লিকেটেড হয়েছে, কিন্তু এইটা দূর করতে হলে প্রথমে আমি মনে করি যে আমার মানসিকতার যে আমরা গভর্নমেন্ট একটা কমিট করেছি, সেই কমিটমেন্টটা কিভাবে ফুলফিল করা যায় সেটা দেখতে হবে। আপনি একটা শক্ত প্যাচের কথা বলছেন, সেই প্যাচ কি খোলার কোনো আসলে কোনো উপায়ই নাই? ডিফিকাল্ট। সেটার জন্য ওই যে বলেছিলাম যে উপজেলার সময় যেরকম আমি এটা দেখেছি যে প্রধানমন্ত্রী একটা মানে আপনি যেটাকে দৃঢ় বলছেন, আমি বলছি ওনার মতো ধরে যেটা করতে হবে, সেই রকম একটা ডিটারমিন্ড লাগবে। বাংলাদেশে এখনকার সরকারের এই ক্ষমতাটা আছে, যেইভাবে হোক রাষ্ট্রীয় ক্ষমতার কিন্তু এইরকম মানে এক দলের একক ক্ষমতা এইভাবে কিন্তু আগে প্রতিষ্ঠিত হয় না যেইভাবে। আমি এটার পক্ষে বিপক্ষে যাচ্ছি না, এটার বিপক্ষ অনেক কিছু আছে, এবং সেই মধ্যে আবার পার্টিকুলার লিডার হিসাবে তার বিশেষ ক্ষমতা আছে। ওনাকে এটা প্রথমে যে ডিটারমিন যে আমি এটা করব, তারপরে আমি বলবো তার দলের লোক, তার আশেপাশের লোক এবং যারা প্রভাবশালী লোক তাদেরকে এমন ভাবে বলতে হবে যে এটা করতে হবে, এবং তাদের মানসিকতা চেঞ্জ এড়িয়ে করতে হবে। এবং দেশের মধ্যে আমি কিন্তু প্রচার পাবলিসিটিও খুব দেখি না যে আমাদের এই এটা চুক্তি হয়েছে, এই চুক্তি বলে আমাদের এই করতে হবে, তোমরা এই করো। কোর্টে যেটা কেস টেস হয়েছে, এগুলি তো আপনি রাষ্ট্রপক্ষ যদি খুব সিরিয়াস চেষ্টা করে তাহলে অনেক দূর এগিয়ে যেতে পারে। যুদ্ধাপরাধীদের বিচার করা তো আমরা মানে অনেকে কল্পনাও করতে পারতো না, সেটা যেমন ফাঁসি পর্যন্ত কার্যকর হচ্ছে, ফলে অসম্ভব তো কিছুই নয়। না, অসম্ভব নয়, কিন্তু অসম্ভব মানসিকতা চেঞ্জ, এবং সেটা উপর থেকে খুব শক্তভাবে ধরলে হয়তো তারা বুঝতে পারে। একটু এই প্রসঙ্গে বলি, আমি ডক্টর সাদাত খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছিলেন আগের সেশনে। তিনি বলছিলেন যে এর মধ্যে দিয়ে একটা সাম্প্রদায়িকতার প্রকাশ কিন্তু আমরা দেখি, এবং মানে আসলেই সাম্প্রদায়িকতা মানে শুধু ধর্মের ক্ষেত্রে সাম্প্রদায়িকতা না, জাতিগত যে সাম্প্রদায়িকতা সেটা কিন্তু মারাত্মক। ধর্মীয় সাম্প্রদায়িকতার মতো জাতিগত সাম্প্রদায়িকতা মারাত্মক। তা আমরা বাংলাদেশে প্রবল জাতিগত সাম্প্রদায়িকতা দেখছি। আমরা এখানে বাঙালির নামে এক ধরনের মানুষের কর্তৃত্ববাদিতা এবং খবরদারিত্ব দেখছি, এটা একটা দিক। এবং আমার কাছে এটাকে পাকিস্তানি মানসিকতা মনে হয়, শুধু সাম্প্রদায়িকতা না, পাকিস্তানি মানসিকতার সাম্প্রদায়িকতা মনে হয়। এবং খবরদারিত্ব দেখছি,
এটা একটা দিক, এবং আমার কাছে এটাকে পাকিস্তানি মানসিকতা মনে হয়। শুধু সাম্প্রদায়িকতা না, পাকিস্তানি মানসিকতার সাম্প্রদায়িকতা মনে হয়। পাকিস্তানিরা আমাদের প্রতি যা করেছে, আমরা কিন্তু সেই একই কাজ আমাদের পার্বত্য চট্টগ্রামের কিংবা দেশের অন্যত্রের যে আদিবাসী ভাই বোনরা আছেন তাদের প্রতি আমরা করছি। এবং এরা হচ্ছে ভিন্ন জাতিসত্তার মানুষ। সেই পাকিস্তানি মানসিকতা দিয়ে যেভাবে আমরা কর্তৃত্ব করার চেষ্টা করেছে, তারা খবরদারিত্ব করেছে, এমনকি তারা নির্যাতন করেছে, হত্যা করেছে, ধর্ষণ করেছে, সেই সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো কিন্তু আমরা যেন ব্যবহার করার চেষ্টা করছি তাদের উপর। আজকে আদিবাসী জমি দখলের একটা বড় অস্ত্র হয়ে গেছে ধর্ষণ। তো এই অবস্থায় কিন্তু আজকে আদিবাসীরা বাস করছে। এই যে প্রবল নিরাপত্তাবোধ, এই নিরাপত্তার অভাববোধ, এই নিরাপত্তার অভাববোধ কিন্তু আজকে তাদের জীবনকে কুরে কুরে খাচ্ছে। এরকম একটা অবস্থায় কিন্তু শান্তি চুক্তি একটা পথ নির্মাণ করেছিল। শান্তি চুক্তি বাস্তবায়ন হলে কিন্তু ধরুন সাধারণ প্রশাসন তাদের অধীনে আসবে, ভূমি ব্যবস্থাপনা, বন এবং পরিবেশ এবং আপনার শরণার্থী পুনর্বাসন, এগুলো সবই তাদের অধীনে আসবে। এবং ফলে আপনার যেটা হবে যে সেইখানে সেই মানুষ তারা শক্তিশালী হবেন এবং তাদের নিজেদের জীবনের উপরে নিয়ন্ত্রণ অনেকটা তাদের হাতে আসবে। নিশ্চয়ই একদিন সেরকম হবে, আমরা এটুকু আশা করতেই পারি। কিন্তু আমি একটু যেতে চাই অন্য প্রসঙ্গে। আপনি জানেন যে গতকাল যুদ্ধাপরাধের দায়ে জামায়াতে ইসলামীর আমির নিজামী, তার আইনজীবীরা বলছেন যে তিনি দোষ স্বীকার করে আসলে লঘু দণ্ডের আবেদন জানিয়েছেন। যদি এ নিয়ে ভিন্ন মত আছে, এই বিষয়টি নিয়ে আমি ফিরবো, নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। ডক্টর সাদাত, আপনার কাছে কি মনে হয় যে গতকাল নিজামীর আইনজীবী যেভাবে করে বলেছেন যে বয়স এবং ভালো আচরণের কারণে নিজামীর জন্য সাজা লঘু করা হোক, এটা কি মনে হয় যে আপনার তার অপরাধ এক ধরনের স্বীকার করে নিয়েছে এরকম? যদি এটা নিয়ে অনেকখানি বিতর্ক আছে, আইনজীবী ব্যাখ্যাও করেছেন যে তিনি ঠিক অপরাধ স্বীকার করে নিয়েছেন এমনটা বলেন নাই তিনি। এটা আসলে এক্সাক্ট সেন্টেন্স দেখতে হবে, কারণ এটা না দেখলে বলা মুশকিল। তবে আপনি এখন যেভাবে বলছেন এটা মানে অনেকটা গোলাম আজমের ইয়ের মতো, বয়সের ব্যাপার, বয়স চিন্তা করে যে তাকে একটা সুবিধা দেওয়া হয়েছিল সেরকম কিছু কিনা, এটা দেখতে হবে। এখন এরা তো যে ইয়ে করেছে, যে এদের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগটা তো হচ্ছে আসলে হত্যা, হ্যাঁ, হত্যা, ধর্ষণ, এই ধরনের বিষয়গুলো। এরা কিন্তু পাকিস্তানের পক্ষে শুধু ছিল, এটা কিন্তু আমরা এটা ঘৃণা করি, এই ইয়েটা আমরা এটা সাংঘাতিকভাবে অন্যায় মনে করি। আমরা তো এর বিরুদ্ধে যুদ্ধ করছি, কিন্তু এদের বিচার হচ্ছে কিন্তু পাকিস্তান রাষ্ট্রের পক্ষে ছিল বলে নয় শুধু, এদের বিচার হচ্ছে স্পেসিফিক্যালি মানুষ হত্যা করেছে, ধর্ষণ, নারী, আমাদের মা বোনের ইয়ে, তারপরে আর্সন, আরো আছে না। আরেকটা জিনিস, আপনি সাধারণ হত্যাও নয় কিন্তু জেনোসাইডের সাধারণ হত্যার মধ্যে কিন্তু বিরাট আপনি সুনির্দিষ্ট তার খন্দকার মাহবুব হোসেনের বক্তব্যটি শুনতে চেয়েছিলেন। তিনি সুনির্দিষ্ট করে বলেছেন যে আদালতে উপস্থাপিত সাক্ষ্য বিশ্বাসযোগ্য যদি মনে করে মতিউর রহমান নিজামীকে দোষী সাব্যস্ত করেন, যে সমস্ত সাক্ষ্য উপস্থাপিত হয়েছে সেগুলো যদি বিশ্বাসযোগ্য আদালত মনে করে, তাহলে যেন তার বয়স ও ভালো আচরণ বিবেচনা করে মৃত্যুদণ্ডের সাজা কমানো হয়। এটা তো উনি যদি চেয়ে থাকে তাহলে এটা কোর্টের ব্যাপার, আমি তো আর এখন কিছু বলতে পারবো না, কোর্টের ব্যাপার। কিন্তু অর্থাৎ আমি যেটা দেখছি যে কিছুটা মনে হচ্ছে গোলাম আজমের ইয়ের মতো করতে চান, যে বয়স হয়েছে সুতরাং সেটা কোর্টের ব্যাপার, আমরা বলতে পারবো। যদি এরকম হয়ে থাকে, এর আগে আমরা দেখলাম সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদের ক্ষেত্রে বলা হলো যে তারা ক্ষমা প্রার্থনা করেছে, কিন্তু তাদের আবার স্বজনরা বললেন ক্ষমা চান নাই। আসলে এই যে ক্ষমা চাওয়া না চাওয়া নিয়ে এই আসামি পক্ষ, বিশেষ করে জামায়াত ইসলামের নেতারা, কিংবা আমি যদি সুনির্দিষ্ট করে বলি মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্তরা, তারা আসলে কি প্রমাণ করতে চায়? তারা তাদের যে অধ্যত্ব, সেই অধ্যত্বর ধারাবাহিকতা তারা বজায় রাখছে, এটাই প্রমাণ করতে চায়। তারা এটাই প্রমাণ করতে চায় যে তারা কোনো ভুল করেনি,
এবং তারা কোনো অপরাধ করেনি, এবং তারা তো আরও এক ধাপে গিয়ে বলতে চায় যে বাংলাদেশে কোনো গণহত্যা হয়নি। এই যে আপনার আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, তিনি তো বলেছিলেন যে বাংলাদেশে কোনো আপনার গণহত্যা হয়নি, যুদ্ধ অপরাধী নাই, বাংলাদেশে কোনো যুদ্ধাপরাধী নাই, তিনি বলেছিলেন। তো পাকিস্তানিরা তো আজকে বলছে যে মানে যে বাংলাদেশে কোনো গণহত্যা হয়নি। তো এই যে আপনার পাকিস্তান এবং পাকিস্তানের বাচ্চারা এখানে যে কথাগুলো বলে, সেই কথাগুলো কিন্তু গ্রহণ করার কোনো কারণ নেই। এই যে ধরুন বয়সের কথা বলছে, বয়স আজকে নিজামীর বয়সের কথা বলছে। আমার বন্ধু ওমর ভাই, যিনি একজন শিল্পী, তার দাদিকে ৭১ হত্যা করা হয়েছে। তার দাদি অনেক বয়স্ক মানুষ ছিলেন। এরকম আরও শত শত হাজার হাজার বৃদ্ধ বয়সী মানুষকে তারা নির্বিচারে হত্যা করেছে। তখন তো বয়সের কথা কেউ ভাবে নাই তারা। তারপরে আপনার ধরেন ভালো আচরণের জন্য গণহত্যা ভালো আচরণ, হ্যাঁ, নারী নির্যাতন, না, না, ধর্ষণ আদালতের ভালো সামনে ভালো আচরণ, আচরণের জন্য, কিংবা এটাই হয়তো জেলে মিল ভালো করেছেন। আচরণের হ্যাঁ। জন্য। তো এই যে কথাগুলো, এগুলো দিয়ে তারা আপনার আজকে একটা ধূম্রজাল সৃষ্টি করতে চান, এবং করে তারা যেন প্রাণদণ্ডের যে সর্বোচ্চ যে শাস্তি, সেই শাস্তি যেন তারা মানে এড়াতে পারেন, সেই চেষ্টাই তারা করছেন। কিন্তু আমি মনে করি যে অপরাধ তারা করেছেন তা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে, এবং সেই জন্যই রাষ্ট্র তাদেরকে মানে আদালত তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিয়েছে, এবং আপিলে সেটা বহাল থাকবে। এটাই কিন্তু জি, এদেশের সবাই মানুষ সেই প্রত্যাশা প্রত্যাশা করে। করে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকেন।